আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, সাবেক ভিসি, বেরবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছরের কারাদণ্ড। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো কমল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে। পাম্প ঘিরে চালকের অপেক্ষার প্রহর কাটছেই না। জ্বালানি সংকট মোকাবেলায় স্কুলগুলোতে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে আরো 8 শিশুর। গোলযোগ ছাড়া চলছে শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট। অনিয়মের অভিযোগ জামায়াতের। সংরক্ষিত আসনে স্বচ্ছ ভাবমূর্তির নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। আকাশসীমা লঙ্ঘন ও লেবাননে ইসরায়েলি হামলা ঘিরে অনিশ্চয়তায় যুদ্ধবিরতি। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে থাকবে মার্কিন রণতরী, বললেন ট্রাম্প। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন এবং এসআই বিভূতিভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারওয়ার হোসেনকে 5 বছরের কারাদণ্ড শোনানো হয়। এ মামলায় কাউকে খালাস দেয়নি আদালত। বাদবাকি আসামিদের 3 থেকে 5 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলার 24 আসামি পলাতক, 6 জন গ্রেফতার। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। আমরা আরও প্রত্যাশা করতেছি যে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাআল্লাহ। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায়ের বিস্তারিত প্রসিকিউশনের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রধান যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি বলেছেন যে তারা প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট হয়েছেন। তবে রায়ের যখন পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হবে তখন তারা বিবেচনা করবেন যে কাউকে যদি অভিযোগ থেকে তার, অর্থাৎ এখানে তো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, এক একজনের বিরুদ্ধে 3টি 4টি করে অভিযোগ আনা হয়েছে। কোন অভিযোগে দেখা গেছে একজন আসামিকে খালাস দিয়েছেন, আবার একই অন্য আরেক অভিযোগে ঠিক এই আসামিকেই 10 বছরের সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলছেন যদি তাদের কাছে মনে হয় যে কাউকে কম সাজা দেওয়া হয়েছে সে বিষয়ে তারা আসলে এই আপিল করবেন সর্বোচ্চ আদালতে। এবং রায়ের প্রতিক্রিয়া আবু সাইদের পরিবারের সদস্যরা এখানে ছিলেন, তারাও বলেছেন যে যখন পূর্ণাঙ্গ রায় আসবে তখন তারা সেই রায় দেখে তারা আপিল করবেন কিনা সেই বিষয়টি আসলে সিদ্ধান্ত আসবে। অর্থাৎ মূলত এই মামলাটিতে 30 জন আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রসিকিউশন বলছে যাদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে তারাই মূলত আবু সাইদকে গুলি করেছিলেন এবং যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন তারাও এই একই অপরাধে অভিযুক্ত এবং অপরাধের ধরন
ধরন হিসেবেই মূলত আজকের এই সাজাগুলো দেওয়া হয়েছে। তবে আমরা দেখছি যে এই মামলাটিতে অর্থাৎ যিনি এই মামলায় 2 নম্বর বা 3 নম্বর যিনি আসামি অর্থাৎ রংপুরের যিনি পুলিশ কমিশনার যিনি তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক যিনি ভিসি হাসিবুর রশিদ তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের এখানে কয়েকজন নেতাকর্মী রয়েছে, পোমেল বড়ুয়া থেকে শুরু করে, যেখানে মামলার অভিযোগে আমরা দেখেছিলাম যে আবু সাইদকে গলা চেপে ধরেছিলেন পোমেল বড়ুয়া, আরেকজন ছাত্রলীগের যিনি নেতা ছিলেন তিনি আবু সাইদকে থাপ্পড় মেরেছিলেন। এই অভিযোগগুলো আমরা দেখেছিলাম। তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে, যার কারণে আবু সাইদের পরিবার কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বিক্ষুব্ধ জানিয়েছেন যে তারা পরবর্তীতে আপিল করবেন। তবে আমরা অপেক্ষায় থাকতে হবে যে এই মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে 3 পক্ষ থেকেই কোনো আপিল করা হয় কিনা। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার মা বাবা ও স্বজনরা। দুপুরে রংপুরে আবু সাইদের কবরের পাশে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। বলেন, মাত্র 2 জন আসামিকে ফাঁসি দিয়ে মূল দোষী ও হত্যার নেপথ্যে পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের সামান্য শাস্তি দেওয়া হয়েছে। জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়া আবু সাইদের সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করা এবং হত্যার পেছনে জড়িত তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। ফাঁসি যেন হয়, এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হবে। বড়ুয়ালের বেশি দোষ, আরো অনেক মানুষ দূরের ফাঁসিকে অনেক মানুষের দোষী ফাঁসি হয় নাই। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পোমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করে দেয় ঘর দিল ছান্দার বাড়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে থাকা আদাবর থানার অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিনের আদালত এই রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 5 এপ্রিল রবিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার এ দিন ঠিক করেন আদালত। এ মামলায় তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28 মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে 14 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। কিছু পাম্পে নিজেদের চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা, আবার কিছু পাম্পে মানা হচ্ছে রেশনিং ব্যবস্থা। অপেক্ষায় থাকা গ্রাহকদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই আরো প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। সকাল 8টা থেকে এখানে আসছি সিরিয়াল দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত এই পাম্প পর্যন্ত পৌঁছালাম মাত্র। আবার তেল শেষ হয়ে গেছে, আবার এটা আবার আনলোড করবে, তারপরে আবার এখানে তো নজল একটা চলতেছে। সো আমাদের তো ভোগান্তির শেষ নাই। আসলে কখন দেয় সেটা সবসময় একরকম স্থির থাকে না, একটু ভ্যারিয়েশন হয়, এইটা একটা প্রবলেম। তারপরে অনেক সময় ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। আর এই তেল দেখা গেছে শেষের দিকে আসলে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে 9টা থেকে এসে দাঁড়ায় রয়েছি। এই যে লাইনে দাঁড়াইছি, দুভরসায় আছি যে আসলে আদৌ তেল পাবো কিনা। জ্বালানি তেল পরিস্থিতির আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সাতক্ষীরায় পাম্পগুলোর চিত্র কেমন এ বিষয়ে জানাবেন, আর গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা?
রাবি, সাতক্ষীরায় আমি যে পাম্পটিতে রয়েছি শহরের এবি খান ফিলিং স্টেশন, এখানে 5144 লিটার পেট্রোল এবং 1735 লিটার অকটেন মজুদ রয়েছে। তবে সকাল থেকে এখানে গ্রাহকরা অপেক্ষা করছেন, এখানে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না। সাতক্ষীরা প্রশাসন জানিয়েছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত জরুরি পরিষেবার যারা তাদেরকে তেল সরবরাহ করা হবে এবং 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল সরবরাহ করা হবে। অথচ প্রশাসনের নির্দেশনা না মেনেই এখানকার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল মজুদ রেখেছেন এবং পাশাপাশি শত শত যানবাহন চালকরা সেই ভোর রাত থেকেই অপেক্ষা করছেন। এখানে তেল পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখানে যে সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ থাকার কথা এবং এখানেও রয়েছে, কিন্তু কোনো তদারকি নেই। আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। ডিসি মহোদয় তিনি ফোন কল রিসিভ করেননি। এনডিসি জানিয়েছেন তিনি বিষয়টি দেখছেন। আমি একজন গ্রাহকের সঙ্গে কথা বলতে চাই, এখানে তেল পেতে কি ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে? আমি ডাক্তার বিশ্ব সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক। আমি তেল নিয়ে খুব ভোগান্তির মধ্যে আছি। গতকাল 3 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম, তেল পাই নাই। যদিও ডিসি অফিসের নির্দেশনা মোতাবেক সকাল 8টা থেকে 12টা পর্যন্ত প্রশাসন, চিকিৎসক, শিক্ষক এবং সাংবাদিকের জন্য আলাদা লাইন থাকার কথা, কিন্তু সকাল 8টার সময় মেডিকেলে যাওয়ার সময় দেখছি যে তেল দেওয়ার কথা, কিন্তু তারা তেল দেয় নাই। বলছে যে তেল এখানে দেওয়া যাবে না, তেল নাই। কিন্তু এখানে পর্যাপ্ত মজুদ আছে, তা থাকার পর আমাদের ভোগান্তি শিকার হচ্ছে। এখন আমরা একটু আপনার কাছ থেকে জানতে, আপনি কখন থেকে আছেন, কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। আমি কালকে রাত্রে আসছি তেল দিবে, পরবর্তীতে ডিসি স্যারের নির্দেশ হলো 8টা পর্যন্ত তেল দিবে, 8টা বেজে যায়, আমরা তেল পাই না। এখান থেকে ঘোষণা দেওয়া হলো যে আগামীকাল সকালে যথা সময় অনুযায়ী তেল দিবে। আমি সকালে আসছি, সেই সকাল 6টার থেকে আজ অবধি বসে আছি না খেয়ে না দে। তা দুঃখজনক বিষয় হলো আইন শুধুমাত্র সাধারণ জনগণের জন্য আছে, কিন্তু এবি খান পেট্রোল পাম্পের জন্য কোনো আইন নাই। রাব্বি, শুনছিলেন যে তেল পেতে যে ভোগান্তি সেটি হচ্ছে, পাশাপাশি জেলার যে সকল ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে সেখানেও কিন্তু চরম ভোগান্তি এবং অব্যবস্থাপনা রয়েছে। রাব্বি। আকরাম, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সংকটের কারণে এখন থেকে স্কুলে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, শনি, সোম, বুধ অফলাইনে ক্লাস এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ সময় তিনি জানান, স্কুলগুলোকে ট্যাক্স ফ্রি সোলার গাড়ি দেওয়া হবে। এছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে। এর আগে তিনি জানান, এখন থেকে সারা দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষাগুলো হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে বিষয়ে কাজ করবে সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা অর্জনের পরামর্শ দেন তিনি। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাবো, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না, জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরিবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ 5ম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। শিশু ডাক্তার যখন দেখালাম টিকিট কেটে, তখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমার বাবুকে ভর্তি করেছে আজ 6 দিন হলো, মানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধপাতি নাই, একটা ইনজেকশনও আমরা এতদিনে পাই নাই। আমরা আজ 2 দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি। জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, তা জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো ওই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু কেন বাড়ছে, বরিশালে চিকিৎসকরা কি বলছেন?
রাব্বি, গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। একটু বলে রাখতে চাই, একজনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে এবং অপরজন যিনি মারা গেছেন তার বাড়ি বরগুনার আমতলী এলাকায়। এবং যে 2জন শিশু মারা গেছে 2জন শিশুরই কিন্তু বয়স 1 বছরের নিচে। বাকেরগঞ্জে যে ইমাম হোসেনের বয়স ছিল 5 মাস এবং বরগুনার আবু সালের বয়স মাত্র 9 মাস। এবং এখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে কিন্তু প্রতিনিয়তই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং বর্তমানে এই হাসপাতালে 90 জন রোগী ভর্তি আছে। এবং যে 3টি আইসোলেশন রুম করা হয়েছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করেছিলেন এবং সেই সব রুমগুলো কিন্তু একেবারেই রোগীদের কানায় কানায় পরিপূর্ণ এবং যারা আসলে বেড পেয়েছেন প্রতিটি বেডে 3 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা বেড পাচ্ছেন না তাদেরকে কিন্তু ফ্লোরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কিছু হাসপাতাল কর্তৃপক্ষের আসলে কিছু করার নেই যে হারে রোগী বাড়ছে। এবং যারা এখানকার চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে বেশি হাম আক্রান্ত রোগী আসছে। কারণ হলো যে যারা স্থানীয়ভাবে প্রথমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন যখন না হচ্ছে, কারণ গ্রাম অঞ্চলে একটি রেওয়াজ রয়েছে বা তারা জানেন যে হাম হলে বাসা বাড়িতে চিকিৎসা দিলে সেটি সেরে যায়। কিন্তু এবার কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে না। বাসা বাড়িতে চিকিৎসা দেওয়ার পরে যখন গুরুতর হচ্ছে হসপিটালে নিয়ে আসা হচ্ছে। একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে আপনি কোথা থেকে এসছেন, আপনার শিশু কয়দিন আগে ভর্তি করছেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি নলসিটি থেকে আসছি। আজকে 5 দিন আমরা এখানে ভর্তি করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ দিকে আগাচ্ছে। লক্ষণ কি ছিল? লক্ষণ ছিল প্রথমে জ্বর, কাশি, তারপর আজকে 2 দিন হাম দেখা দিয়েছিল, পরে এখন নিয়ন্ত্রণ ভিতরে আছে। রাব্বি, বিষয়টা হলো যে এখানে যারাই আসছেন তারাই কিন্তু বাড়িতে আগে চিকিৎসা দিচ্ছেন। বাড়িতে আগে চিকিৎসা দেওয়ার ফলে যখন দেখতে পাচ্ছেন যে তার শিশুটি সুস্থ হচ্ছেন না বা তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছেন, তখনই কিন্তু উপজেলা হাসপাতালে নিচ্ছেন বা কেউ জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এবং যখন দেখছেন যে আসলে উপজেলা জেলা হাসপাতাল থেকে চিকিৎসকরা গুরুতর হলেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছেন। এবং গেল 24 ঘন্টা এখান থেকে সুস্থ হয়ে 20 জনের বেশি রোগী বাড়িতে ফিরে গেছেন। তবে চিকিৎসকরা বলছেন হামের উপসর্গ দেখা দিলে বা যদি শ্বাসকষ্ট হয় দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য। রাব্বি। কাউসার, আপনাকে ধন্যবাদ। সপ্তাহখানেক আগেও হামের উপসর্গ নিয়ে রংপুর বিভাগে শিশু ভর্তির হার ছিল খুবই সামান্য। সপ্তাহান্তে সেই হার এখন দ্বিগুণেরও বেশি। 31 মার্চ থেকে 8 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 289 জন। পরীক্ষায় শনাক্ত হয়েছে 7 জন। বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে পর্যাপ্ত প্রস্তুতি আছে তাদের। 5 মাস বয়সী শিশু আরিশাকে কোলে নিয়ে মাঝহুরাইয়ার এই হাসি একদিন আগেও ছিল না। প্রচণ্ড জ্বর আর শরীরে র্যাশ নিয়ে রংপুর মেডিকেলের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছিলেন তিনি। এখন খানিকটা সুস্থ হওয়ায় মুখ ভর্তি হাসি এই মায়ের। গাইবান্ধা হাসপাতালে 3 দিন থাকার পর 13 মাসের লাবিবকে একই ওয়ার্ডে ভর্তি করান বাবা SM বাবুল। এখন কিছুটা সুস্থ সে। জ্বর থেকে একদিনের মধ্যেই পুরো গায়ে র্যাশ উঠে গেছিল। এখন এখানে মেডিকেলে নিয়ে এসে আল্লাহর রহমতে ভালো আছে। প্রচণ্ড শরীর ব্যথা, নড়াচড়াও করতে পারতো না, এমন অবস্থা বেরিয়েছিল, শুধু কান্নাকাটি করতে, তো এখন সুস্থ। আরিশা লাবিবের মতো অসংখ্য শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি এখন রংপুর মেডিকেল সহ জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে। উদ্বিগ্ন অভিভাবকরা। হাম বাইর হয়েছে যে দেশে তো কই বলে খেসরা, আর এই জায়গায় শুনে যে বলে হাম। আমি কালকে ভর্তি হয়েছি, কালকে থেকে কোনো ধরনের মেডিসিন এখন পর্যন্ত পাইনি। যখন র্যাশ বার হয়েছে তারপর হাসপাতালে নিয়ে এসে এখানে ভর্তি করাইছে। ডাক্তাররা দেখলো, এখন বললো যে অনেকটা সুস্থ আছে, এখন বাড়িতে নিয়ে একটু পরিচর্যা করলে ঠিক হবে। 1 এপ্রিল পর্যন্ত বিভাগের পরিস্থিতি ছিল ভিন্ন। রোগীর সংখ্যা ছিল মাত্র 74 জন। তবে 7 এপ্রিল থেকে পাল্টে যায় চিত্র। একদিনেই ভর্তি হয় 107 জন। 31 মার্চ থেকে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 289 জন। তবে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলছেন সংশ্লিষ্টরা। সতর্ক থাকতে হবে। মিজেলস এর রোগী এখনও আসছে, মিজেলসের প্রাদুর্ভাব বাড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সার্বিকভাবে সংকট দেখা যাচ্ছে না। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই।
এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নেই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। বর্তমানে রুটিন ইপিআই কার্যক্রম চালু রয়েছে এবং সেই সঙ্গে আমরা সচেতন করে যাচ্ছি এবং আমাদের প্রতিটি হাসপাতালে হাম আইসোলেশন সেন্টার রয়েছে এবং খুব শীঘ্রই ক্যাম্পিংও শুরু হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত 3 মাসে রংপুর বিভাগে 116 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনর্প্রচলনের উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনর্প্রচলন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই বিলটি পাশ হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন, তবে আইনটির বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। আপত্তি তুলে ধরে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধী দল ও মতকে দমন করার জন্যই 2009 সালের মানবাধিকার অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 সংসদে পাশ হয়। বিলগুলোর ব্যাপারে আপত্তি তুলে ধরে সংসদ সদস্য নজিবুর রহমান বলেন, এ আইন বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। বিরতিতে যাওয়ার আগে সংসদে আরো 8টি বিল পাশ হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আমি বিরোধী দলের সদস্য হিসাবে অনেক বছর এরকম আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 দিনে যখন যায়, তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো, মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক, আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টা থেকে শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ, তবে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3736 জন। যে নতুন আসবে সে যেন দেশটাকে উন্নয়ন করে, আবার আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়, এটাই। ভোট দিতে আসে আমার খুব ভালো লাগতেছে। আর বগুড়াবাসীদের জন্য আমাদের একটা আবেদন যে যে মানে ইয়াকে দিচ্ছে আমরা ভোট, সে যেন আমাদের এই বগুড়াকে উন্নয়ন। উপনির্বাচনের আরো তথ্য জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, বেলা তো অনেকটাই গড়ালো, আর 1.5 থেকে 2 ঘন্টা ভোট গ্রহণের সময় আছে। ভোটার উপস্থিতি কি বাড়লো? কি অবস্থা দেখছেন? সার্বিক চিত্র জানাবেন। রাব্বি, একেবারেই সকাল 7:30টার আগে থেকেই আমরা বগুড়া সদর অর্থাৎ বগুড়া 6 আসনের যে 150টি ভোট কেন্দ্র, এর অনেকগুলো কেন্দ্রে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং আমি যেমনটি সকাল থেকে রাব্বি জানাচ্ছিলাম যে সবগুলো কেন্দ্রের অবস্থাই কিন্তু একই রকম, যে সকাল থেকে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। বেলা বাড়ার পরে অর্থাৎ বেলা 10টা-11টার পরে আমরা কিছু ভোটারের উপস্থিতি দেখেছিলাম। এখন যেমন আমি রাব্বি এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের 3 নম্বর ওয়ার্ড বগুড়া পৌর এলাকার কাটনার সেন্ট্রাল বালি
বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, এবং এখানে প্রায় 3000-এর কাছাকাছি ভোটার রয়েছেন, 2900-র কিছু বেশি ভোটার। এবং এখন পর্যন্ত বা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার যে দুপুর 2টা পর্যন্ত যে তথ্য তার কাছে এসেছে সবগুলো বুথের এই কেন্দ্রের, সেই হিসেব অনুযায়ী 804 জন ভোটার এখন পর্যন্ত অর্থাৎ বেলা 2টা পর্যন্ত কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই হিসেবে তিনি বলছেন যে প্রায় 27% ভোট এখানে পড়েছে, 27% ভোটার এই কেন্দ্রের তারা এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি রাব্বি অন্যান্য কেন্দ্রগুলোতেও বিশেষ করে শহরের এবং শহরের বাইরের যেগুলো ইউনিয়ন পর্যায়ে সেগুলোতেও আমি খোঁজখবর করছিলাম, দু একটি কেন্দ্রে আমার যাবারও সুযোগ ঘটেছিল, সেগুলোতেও কিন্তু একই অবস্থা। যদিও সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন এই নির্বাচনে তারা কিন্তু বলছিলেন যে তাদের একটা আশা ছিল যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি বাড়বে, কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সারাদিনের যে উপস্থিতির যে ঢিমেতাল পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং আমি দুপুর 1টা নাগাদ যেটি নির্বাচন কমিশনের তথ্য ছিল 150টি কেন্দ্র মিলিয়ে তারা বলছিলেন যে দুপুর 1টা পর্যন্ত 17.53% অর্থাৎ প্রায় 50,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন দুপুর 1টা পর্যন্ত। সেখানে হয়তো গত 1 ঘন্টায় আরও কিছু ভোট বেড়েছে, তবে এই আসনে কিন্তু রাব্বি মোট ভোটার 4,50,000-এর বেশি। এর পাশাপাশি তো পোস্টাল ব্যালটের ভোটারও রয়েছেন, তো সেই ভোটার সংখ্যার তুলনায় কিন্তু উপস্থিতি খুবই কম। আমরাও আসলে সকাল থেকে কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে একটু বোঝার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম, এবং আমরাও আশা করছিলাম হয়তো বেলা বাড়লে, যেহেতু পৌর এলাকায় অনেকে আমরা এর আগে নির্বাচনগুলোতেও দেখেছি যে যখন বেলাগুলো বাড়ে তখন কিন্তু ভোটারদের উপস্থিতিটা বাড়ে। তবে আজকে রাব্বি একটু দৃশ্যটা আমরা দেখছি যে সারাদিনই বলা চলে যে একেবারেই একটু অল্প সংখ্যক ভোটার আসছেন, তবে আরও যেহেতু ঘন্টা 2-এর মতো সময় রয়েছে এবং প্রার্থীরা কিন্তু এখনও আশা করছেন, তারা নেতাকর্মীদের মাধ্যমে চেষ্টাও করছেন ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য, তারা আশা করছেন 4:30 পর্যন্ত আরও অনেক ভোটার ভোট কেন্দ্রগুলোতে আসবেন এবং আজকের এই নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। রাব্বি। সুজন, আপনাকে ধন্যবাদ। এদিকে শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। বেলা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রগুলোয় বাড়ছে ভোটার উপস্থিতি। আসনটি 2 উপজেলা শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন, ভোট কেন্দ্র 128টি আর ভোটকক্ষ 751টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে পেরে খুব আনন্দ বোধ করতেছি। ইনশাআল্লাহ এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। কোনো সমস্যা নাই, ভিতরে খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বরত যারা রয়েছেন, এবং ভোটাররাও খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতেছে আর কি। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। সহকর্মী আল আমিন হক অহন, যাচ্ছি তার কাছে। অহন, আপনি বর্তমানে যে কেন্দ্রটিতে আছেন সেখানকার ভোটের সার্বিক চিত্র জানাবেন, আর ঘন্টা 2 সময় বাকি আছে, কত শতাংশ ভোট পড়েছে, নির্বাচন কমিশন কি বলছে? কেন্দ্রগুলোর হিসাবে কোনো কোনো কেন্দ্রে 25%, 30, 35, 40% পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে পড়েছে। সমন্বিতভাবে এখনও সেই হিসেবটি আমরা পাইনি। তবে আমি যদি সার্বিক পরিস্থিতি দেখাই, আমি যে কেন্দ্রটিতে রয়েছি চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, র্যাব, বিজিবি সেই টহল এখনও বিদ্যমান আছে। কিছুক্ষণ আগেও আশেপাশে শত শত মানুষ জড়ো করেছিলেন। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, একদিন জাল ভোট দিতে এসে তাকে আটক করা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিম্মায় তাকে দেওয়া হয়েছে। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তার জেল জরিমানার বিষয়ে। আপনি জেনে থাকবেন যে আমি এর আগের ঘন্টাতে লাইভে বলছিলাম যে এখানে যাকে আটক করা হয়েছিল জাল ভোট দিতে এসে, যেমন টেলিভিশনের কাছে স্বীকার করেছে সেই ব্যক্তি, তার বড় ভাইয়ের ভোটটি তিনি দিতে এসেছিলেন, নিজের ভোটটি আগে তিনি দিয়ে ফেলেছিলেন, এবং তিনি কোন দল করেন বা না করেন সেটি মুখ্য বিষয় নয়, এমনটি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছিলেন যে সে জাল ভোট দিতে এসেছে, তিনি অপরাধী, সেই অপরাধীর শাস্তি তাকে পেতে হবে। তবে তার বাবা মা, স্থানীয়রা বলছিলেন সে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, কোনো দল সে করে না এবং ঢাকায় থাকে, ঢাকা থেকে এসেছেন ঈদের ছুটিতে, তারপর আর যাওয়া হয়নি এবং ভোটের এই সময়টাতে
সে এখানে এসে ভোট দিতে আসে এবং আমি যেমনটি বলছিলাম যমুনা টেলিভিশনের ক্যামেরায় সেই ব্যক্তি স্বীকার করেন যে তিনি জাল ভোট দিতেই এসেছিলেন। এবং আমি যেমনটি বলছিলাম কোন দল করে বা না করে সেটি খুব মুখ্য বিষয় না, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই নিশ্চয়ই ভোট দিতে হবে। এখন দেখছেন যে বিজিবি সদস্যদের যে টহল সেটি বেশ বেড়েছে। আমি যেমনটি বলছিলাম এর আগে এখানে শত শত মানুষ হয়েছিলেন, সেই ব্যক্তিকে আটকের খবরে আমরা দেখছিলাম দুই দলেই কেউ অভিযোগ করছিলেন সে বিএনপির প্রার্থী, কেউ অভিযোগ করছিলেন জামাতের প্রার্থী। এবং যে ব্যক্তি জাল ভোট দিতে এসেছিলেন সে শেষ পর্যন্ত গণমাধ্যমের কর্মীদের কাছেও বলছিলেন যে সে তার প্রথম ভোটটি বিএনপিতে দিয়েছে এমনটি তিনি জানাচ্ছিলেন এবং অনেকে দাবি করছিলেন তার গলায় জামায়াতের যে কার্ড সেটি ঝুলানো ছিল। অর্থাৎ এখন পর্যন্ত কোনো বিষয়ে কোনো কিছুই কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে দিন শেষে সেটি যাই হোক না কেন, যারই কর্মী হোক না কেন, দল করুক বা না করুক, জাল ভোট দিতে এসে এক ধরনের অস্থিরতা তৈরি করা এবং এই ঘটনার পরে এই কেন্দ্রটির আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছেন আমি যেমনটি বলছিলাম। এবং এখানকার প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফোন করেন, তারপরেই ইউনো এবং একই সঙ্গে বিজিবির সদস্যরা এখানে আসেন, বিষয়টি দেখার চেষ্টা করেন। এবং আমি যদি বলি পাশে যে ভোট কেন্দ্রটি, অর্থাৎ এখন তো সড়কে আমি রয়েছি, পাশে ভোট কেন্দ্রটি দেখাতে চাই, একেবারে শূন্য এবং কেউ এই ভোটার লাইনে এখন পর্যন্ত কেউ নেই। যদিও দুপুরের খাওয়া দাওয়ার বিষয়টি আছে, অনেকেই খাওয়া দাওয়া করার জন্য বাইরে গেছেন এমনটি বলছিলেন। এবং ভেতরে এজেন্টের কথা যদি বলি, আমরা এই কিছুক্ষণ আগে আমি সব বুথগুলো ঘুরে এসেছি, সেখানে আমি অধিকাংশ ক্ষেত্রেই জামায়াতের যারা এজেন্ট তাদেরকে পাওয়া যায়নি এবং জামাত কিন্তু সে অভিযোগটি করছিল তাদের এজেন্টকে ভয়ভীতি দেখানো হচ্ছে। একই সঙ্গে জামাত বেলা 3টায় একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেই সম্মেলনে তারা বিস্তারিত তুলে ধরবেন। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে এজেন্ট বের করে দেয়া, জাল ভোট সহ নানা অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়। অভিযোগ করেন, কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকারের আমলের প্রথম 2 উপনির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে ইসিকে আহ্বান জানান। বলেন, ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত ইসলামী। বগুড়াতে এটার কেন্দ্রের নাম হচ্ছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর 1। এই কেন্দ্রের যারা আমাদের এজেন্ট ছিলেন, সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে। এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কিন্তু এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে দেয়া এ কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন। এ নিয়ে আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কি না এ নিয়ে অপেক্ষা ইসি। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়। একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এটা আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও। তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্রদলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত।
যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের সদস্যরা। মধ্যপ্রাচ্য ছাড়াও আরপিও অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি আসন, আর 13টি পাবে জামায়াত জোট, 1টি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত। এত নারী নেত্রীর মধ্যে কারা পেতে পারেন মনোনয়ন? এক্ষেত্রে দল বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ দিইনি আমি, এবং ইউরোপেও চলে গেছি, ফ্রান্সে চলে গেছি, হাসিনা বিরোধী অনেক কিছু, যার জন্য আমি দেশে আসতে পারি নাই। নিজের জন্মস্থান এবং নিজের যত শফিউল বাড়ির বাবুর আমার এলাকা, সে সেখানকার নিয়ে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা প্রত্যাশা রাখছি সেই ত্যাগী নির্যাতিত নিপীড়িত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবেন। আমি তো পোস্ট এবং দলের কাছে কোনো হাইকমান্ডের কাছে কোনোদিন চাইনি নেই, ওনারা আমাকে দিচ্ছেন। সপ্তাহখানেকের মধ্যে সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে পারে বিএনপি। নেতারা বলছেন সুপারিশ নয়, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সহ নানা দিক বিবেচনায় নিচ্ছেন তারা। যোগ্যতা, দক্ষতা এবং দলে তার কন্ট্রিবিউশন, এটাই হওয়া উচিত। আমার বিরাট কন্ট্রিবিউশন, কিন্তু আমার যোগ্যতা নাই, আমি একটা লেম্যান, তো সুতরাং আমি তো বড় কিছু প্রত্যাশা করতে পারি না। সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ করছে জামায়াত। শরিক দল এনসিপিকেও দেয়া হবে একটি নারী আসন। আমাদের যে মহিলা বিভাগ আছে জামায়াতের মহিলা অংশের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, যারা সেন্ট্রালি লিড করছে তাদের মধ্যে থেকে একটা অংশ আছে। আবার বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক, মূল কথা হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে সক্ষম তাদেরকে এখানে প্রস্তাবনায় বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির 6 জন বিদ্রোহী। তাদের প্রাপ্ত একটি আসনে একজনকে মনোনয়ন দিবেন তারা। স্বাস্থ্যের প্রশ্নে আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনেই লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ 3টি শর্ত ভেঙেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, দিয়েছে এই সতর্কবার্তাও। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। টানা প্রায় 40 দিনের উত্তেজনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ, রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। 2 প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। ইরানের প্রস্তাবিত 10 দফার অন্যতম শর্ত ছিল মিত্রদের ওপর হামলা বন্ধ, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের ভয়াবহতম হামলার পর জটিল রূপ নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় লেবানন। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র, দাবি লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে।
আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, দেশটির আকাশসীমায় ড্রোন প্রবেশ সহ এরই মধ্যে 3 দফায় লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এমন পরিস্থিতিতে আলোচনার টেবিলের সমাধান না এলে নতুন করে সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ডিলিটকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদ পৌঁছাবেন ইরানের প্রতিনিধি। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এমন খবর দিয়েছিলেন রেজা আমিরি। জানান, তেহরানের 10 দফা নিয়ে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন আলোচকরা, কিন্তু কিছুক্ষণ পর পোস্টটি ডিলিট করে দেন তিনি। পোস্ট মুছে দেওয়ার পক্ষে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাও দেননি। প্রকাশ্যে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও আদতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আলোচনার সাথে যুক্ত কয়েকজনের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, বেশ কয়েকদিন ধরেই তেহরানকে রাজি করাতে পাকিস্তানকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক হলেও আইআরজিসির অনুমোদন না পাওয়ায় নিতে পারছিল না চূড়ান্ত সিদ্ধান্ত। প্রকাশ্যে ইরানকে নরক বানানোর হুমকি দিয়েছেন বেশ কয়েকবার। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেও হরমুজ প্রণালী না খুলে দিলে দেশটির পুরো সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন হামলায় নতজানু হয়ে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে তেহরান, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, প্রকাশ্যে হুমকি ধামকি দিলেও গোপনে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির জন্য বেশি মরিয়া ছিল। আলোচনার সাথে যুক্ত অন্তত 5 কূটনীতিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, তেলের দামের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ট্রাম্প। পাশাপাশি শীর্ষ নেতাদের মৃত্যুর পরও ইরানের দৃঢ় নেতৃত্বে বিস্মিত হন তিনি। এমন পরিস্থিতিতে গত 21 মার্চ বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর থেকেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান পুরো যুদ্ধ জুড়েই নিরপেক্ষ অবস্থান নেয় মধ্যস্থতাকারী হিসেবে তাদের বেছে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত প্রস্তাব তাদের মাধ্যমে পাঠালে তেহরান সেটি বেশি গুরুত্ব দেবে, এমন ধারণা ছিল ট্রাম্প প্রশাসনের। চুক্তি সম্পর্কে অবগত সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েকদিন আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে নীতিগতভাবে রাজি হয় ইরানের রাজনৈতিক নেতৃত্ব। তবে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির চূড়ান্ত সম্মতি না পাওয়ায় তৈরি হয় জটিলতা। অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন আইআরজিসির মধ্যে এই ইস্যুতে রয়েছে বিভক্তি। এ কারণে চুক্তি ভেস্তে দিতে উপসাগরীয় দেশগুলোতে বাহিনীর একটি অংশ হামলা চালাতে পারে বলেও শঙ্কা পাকিস্তানের। এছাড়া শর্ত নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। জ্বালানি সংকটে কমতে পারে 1% জিডিপি। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন শঙ্কার কথা জানালেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। জানান, জ্বালানি নিরাপত্তার ক্রান্তিকাল চলছে। রিজার্ভের ওপর চাপ কমাতে এবং উৎপাদন সচল রাখতে নিজস্ব জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহারের বিকল্প নেই। সেমিনারে জানানো হয়, জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। ঝুঁকিতে পড়বে বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা। বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি 4.7% থেকে কমে 2.5% নেমে আসতে পারে।
জ্বালানির দাম বৃদ্ধির ফলে রিজার্ভের ওপর চাপ তৈরি হতে পারে। ব্যবসায়ী নেতারা বলেন, গ্যাস সংকট তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। সিমেন্ট ও স্টিল শিল্পে উৎপাদন খরচ টন প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ক্ষুদ্র ও মাঝারি খাতেও সংকট তৈরি হয়েছে। সেমিনারে মালয়েশিয়া বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করার তাগিদ উঠে আসে। বলা হয়, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, সার ও ডিজেলে ভর্তুকি দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে শিল্প সচিব জানান, সোলার এনার্জি পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমরা আসলে ইউজার ফ্রেন্ডলি নয়, এটা আমাদেরকে রিডিউস করতে হবে। অনেক ক্ষেত্রেই কোনো কোনো জায়গায় আমাদের একেবারে 0-তে বা 1% এনে এগুলো একটা সময় পর্যন্ত দিতে হবে আমাদেরকে সময়। জ্বালানির মূল্য বৃদ্ধিতে খাদ্য, সার ও উৎপাদন খরচ সহ অন্যান্য ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের মোট ব্যয়ের প্রায় 36% খরচ হয় খাদ্যের পেছনে। এবার বৈশাখী নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজস্ব নামে উদযাপন করা হবে, এমনটা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে সচিবালয়ে হওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, বৈশাখী নামটিতে শুধু 3টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল, যে কারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈশু, সাংগ্রাই, বিশু, চাংলান, চাংফ্রান নামে 12 এপ্রিল থেকে উৎসব পালন শুরু হবে। মন্ত্রী জানান, সকালে র্যালির মাধ্যমে কর্মসূচি উদ্বোধন হবে। পাহাড়ের ঐতিহ্য মেনে রমনা পার্কের লেকের পানিতে ভাসানো হবে ফুল। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূল স্রোতে যুক্ত রাখা সরকারের লক্ষ্য। জাতিসত্তা রয়েছে, জাতিসত্তা 11টা রয়েছে, ওনাদের প্রতি তাচ্ছিল্য করে যে আমি এটা বলবো বিগত সরকারগুলো। সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করেছেন, বাংলাদেশি জাতীয়তা ভিত্তিতে যে যে সম্প্রদায় রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র 2000 জনগোষ্ঠীও সব সম্প্রদায়ের নাম নিয়ে হবে ওরা যেটা পালন করে। আসামে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। রাজ্যের 126 আসনের সবগুলোতেই ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। এবারের নির্বাচনে মোট 722 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল প্রায় 40%। আসামে 10 বছর ধরে ক্ষমতায় বিজেপি। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। দুই দলই স্থানীয় ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন হেমন্ত বিশ্ব শর্মা। 4 মে ফল ঘোষণা করা হবে। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।